Rahul, Ravindra Jadeja, Washington Sundar, are last but never the least the captain, শুভমান গিল। আমার মনে হয় এটা শুভমান এটা ইংল্যান্ডের সৌভাগ্য যে ভারতীয় দলের ক্যাপ্টেনের নাম শুভমন গিল এবং কোচের চেয়ারে বসে রয়েছেন গৌতম গম্ভীর। ওই ড্রেসিং রুমে যদি সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, রবি শাস্ত্রীদের মধ্যে কোনো একজন থাকতেন, ইংল্যান্ডকে আরো যে কটা ওভার বাকি ছিল সেই কটা ওভার বল পেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হু ইজ কলিং দ্য শটস, কতটা গৌতম গম্ভীরের সিদ্ধান্ত, কতটা শুভমান গিল বলছেন। শুভমান গিল ইজ আ ক্যাপ্টেন ইন প্রগ্রেস। শুভমান গিলের কিন্তু এখনো ক্যাপ্টেন্সিতে অনেকটা শেখা বাকি আছে এবং নমস্কার, উইলোর উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আইএএফ এবং টাইমস অফ ইন্ডিয়ার প্রাক্তন ক্রীড়া সাংবাদিক দেবায়ন মুখার্জি। দেবায়ন, উইলোর উইলে তোমাকে আবার স্বাগত। ধন্যবাদ পার্থদা। সিরিজটা যেভাবে চলছে সেই রকম ভাবেই আরো একটা টান টান উত্তেজনাময় টেস্ট শেষ হলো ম্যানচেস্টারে। আবার সেই শেষ দিন, আবার সেই শেষ সেশন গিয়ে ম্যাচটা শেষ হলো এবং শেষ অবধি একদম উত্তেজনা ছিল ম্যাচটা এবং এটা বোঝা যাচ্ছে না যে কোন ডিসিশনটা হবে। তো প্রথমে তোমাকে জিজ্ঞেস করি যে কেমন দেখলে এই টেস্টটা? একদিকে তো এবং আরেকটা ব্যাপার অবশ্যই যেটা না বললেই নয়, আমরা লর্ডসের পরে যখন কথা বলেছিলাম তেমনি আবার এখানেও সেই রবীন্দ্র জাদেজা। কেমন দেখলে এটা? একেবারেই আরেকটা, আমরা বোধহয় প্রত্যেক কটা টেস্টই খুব একটা টান টান উত্তেজনার মধ্যে দিয়ে গেছি। প্রত্যেক কটা টেস্টেই এখন অব্দি 4টে টেস্ট হয়েছে, ফাইনাল টেস্টটা বাকি। এই টেস্টটা তো ডেফিনেটলি রবীন্দ্র জাদেজা এবং ইন্ডিয়ার যে রেজিলিয়েন্স, সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া যেভাবে ব্যাট করেছে, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আর লাস্ট বাট নেভার দ্য লিস্ট দ্য ক্যাপ্টেন শুভমান গিল। আমার মনে হয় এটা শুভমান গিলের সবচেয়ে ভালো নক। শুভমান গিল একটা ডাবল সেঞ্চুরি করেছে, কিন্তু আমার মনে হয় এই যে সেঞ্চুরিটা, এটা তার থেকেও শুভমান গিলের তার থেকেও বেটার পারফরমেন্স। কারণ যে কন্ডিশনসে ব্যাট করেছে, যে প্রেসার সিচুয়েশনে ব্যাট করেছে, অসাধারণ। শুভমান গিল অসাধারণ। মানে 311 পিছিয়ে থাকা অবস্থায় 0 for 2 হ্যাট্রিক বল পেস করতে আসা, সেখান থেকে ম্যাচ বাঁচানো মিনস আমরা কিন্তু অনেক মানে একটা পেন্ডুলামের মতন সুইং করেছে একসময় এই টেস্টটা। হয়তো ফার্স্ট 3 দিনের মাথায় যখন একটা টাইমে জো রুট ব্যাট করছিল, তখন মনে হচ্ছিল যে জো রুট আর অলি পোপ যখন ব্যাট করছিল, একটা সময় মনে হচ্ছিল যে এই টেস্টটা কিন্তু ইন্ডিয়ার পক্ষে এখান থেকে জেতা তো নয়, ড্র করাও মুশকিল হতে পারে, কারণ যেভাবে ইংল্যান্ড ব্যাট করছিল ফার্স্ট ইনিংসে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা ওরকম পারফরমেন্স সেকেন্ড ইনিংসে, যেখানে আমরা দেখলাম যে এতটা একটা রান লিড নিয়েছিল ইংল্যান্ড, 0 for 2, সাই সুদর্শন এসে আউট হয়ে গেলেন, তার আগে যশস্বী জয়সওয়াল, তারপরে যেভাবে কে এল রাহুল এবং শুভমান গিল ধরলেন, একটা অত বড় রানের পার্টনারশিপ স্টিচ করলেন, তারপর সুন্দর আর জাডেজা, অসাধারণ অসাধারণ ব্যাটিং। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো খুব একেবারে খুব মিডিয়কর ইংল্যান্ড বোলিং। কারণ ইংল্যান্ডের বোলিং এতটা খারাপ ছিল, ইংল্যান্ড 0 for 2 থেকে তারপরে যে ম্যাচটাকে একেবারেই ক্লোজ করতে পারলেন না, মানে এতটা ভোতা বোলিং ইংল্যান্ডের, যেখানে বেন স্টোকস তো পুরোপুরি ফিট ছিলেন না, তাই জন্য বেন স্টোকস মানে সেইভাবে বোলিংটা করতে পারেননি আমার মনে হলো। কিন্তু তার মধ্যেও কে এল রাহুল, বেন স্টোকসের বল না করাটা একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে বলে আমার অন্তত মনে হয়। ওই পজিশনটা যে বেন স্টোকস সেদিনকে বল করেননি। হ্যাঁ, এবং বেন স্টোকস কিন্তু সেকেন্ড ইনিংসে পুরোপুরি ফিট ছিলেন না, তাও বেন স্টোকস বল করেছে, করে যেইটুকু বল করেছে মানে বেন স্টোকস গতকাল বল করেছেন, কিন্তু ফোর্থ বল করেননি। যদি আমি বলছি সেকেন্ড ইনিংসে বেন স্টোকস পুরোপুরি ফিট না থেকেও যে বোলিংটা করেছেন, তাতেও কে এল রাহুলের উইকেট নিয়ে গেছেন। এবার কে এল রাহুলকে বেন স্টোকস যে বলটা করেছেন, ওটা অসাধারণ ডেলিভারি। ওটা খেলাটা আমার মনে হয় পৃথিবীর যে কোনো ব্যাটসম্যানের পক্ষেই ডিফিকাল্ট, বাট বেন স্টোকস ওয়াজ নট অ্যাট হিজ 100%। এবার বেন স্টোকস ইংল্যান্ডের বেস্ট বোলার,
সে ছাড়া বেন স্টোকস ছাড়া বাকি বোলিংটা আমার ভীষণ উইক লেগেছে। এবং ফিল্ডিং, জো রুট যেই ক্যাচটা প্রথম বলে জাডেজার ছাড়লেন, একটু ডিফিকাল্ট ক্যাচ ছিল, কিন্তু যেই ক্যাচটা জো রুট ছাড়লেন, যেই ক্যাচটা জো আমার রুট ধরতে পারছে। শাহরুখের সঙ্গে কথা হচ্ছিল গতকাল, তো সেখানে আমার যেটা প্রশ্ন ছিল, আমি জানি ওই সেদিনকার সেই কথাটা অবশ্যই কাল্পনিক কথা, কিন্তু তা সত্ত্বেও মানে হয়তো কালকে জরুর যে ক্যাচটা ফেলেছেন, মানে বলা যায় না, সিউয়া থাকলে হয়তো ওই আবার সে একই কথা আসতো, ইউ হ্যাভ ড্রপ দ্য সিরিজ। আমি জানি না ওই 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 মোমেন্টে ইংল্যান্ড সিরিজটা ড্রপ করলো কিনা, তার উত্তর হয়তো ওখানে পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু সেটা হতেই পারে, আমার মনে হয় ওইটা একটা খুব ডিসাইডিং মোমেন্ট হয়ে থেকে যাবে। হতেই পারে, সেটা হতেই পারে। ডেফিনেটলি টার্নিং মোমেন্ট, টার্নিং পয়েন্ট অফ দ্য গেম তো বটেই। ইভেন সেটা ছাড়া সিরিজ বলতো হুম, হতে পারে। একদমই। হুম, হ্যাঁ। তো যাই হোক, আমাদের ড্রপড চান্স এগুলো সবকিছুকে ছাড়াও ইন্ডিয়া কিন্তু সেকেন্ড ইনিংসে খুব খুব ভালো এবং খুব রেজিলিয়েন্ট ব্যাটিং করেছেন। আমরা জাডেজার যেই ব্যাটিংটা দেখলাম, অবাক হওয়ার কিছু নেই। জাডেজা এই সিরিজে একটা অসাধারণ ফর্মে আছেন। ওয়াশিংটন সুন্দর কিন্তু খুব ভালো ব্যাট করেছে, খুব ধৈর্য ধরে ব্যাট করেছে, কোনো র্যাশ শট নেই। আহ, দেখো, এইখানে ওয়াশিংটন সুন্দর নিয়ে আমি অন্তত অবাক নই, যেরকম আমি অবাক নই যাতে যাবে, কারণ আমার যেটা মনে হয় ওয়াশিংটন সুন্দর অ্যাকচুয়ালি, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, ইজ দ্য বীরেন্দ্র সেহবাগ না, আমি এটা বলছি না যে সেহবাগের মতো এরকম মার্কাটাই শট খেলতে পারে বা ওরকম ঝড়ো ইনিংস খেলার ক্ষমতা রয়েছে, সেটা, কিন্তু who primarily a batter who can bomb, who can do the spin, আমার আমার এটা মনে হয় সবসময়। তো সেই কারণে আমি অন্তত ওয়াশিংটন সুন্দর মানে ব্যাটিং পারফরমেন্স আমি খুব একটা মানে অবাক হ্যাঁ, সেটা বলি। এবং ফিফথ টেস্টে আমরা অবাক হব না যদি ওয়াশিংটন সুন্দরকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়। ফিফথ টেস্টে কিন্তু ঋষভ পান্ত নেই। সেখানে ধৈর্য ঢুকছিল কিন্তু মানে আমরা দেখেছি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ গুলোতে খুব ভালো ব্যাটিং করেছেন। তবে অবশ্যই অঞ্চল কম্বোজ আমাদের চোখের মধ্যে দেখিয়ে দিলেন যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে, মানে যেটা নন টেস্ট ম্যাচ ফার্স্ট ক্লাস ক্রিকেট, এইখানে পারফর্ম করা, টেস্ট ম্যাচ এসে পারফর্ম করার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে পারফরমেন্সে। যদিও একটা ম্যাচ দেখে কোনো কিছু ডিসাইড করাটা বা বলাটা হয়তো ঠিক নয়, ইটস টু আর্লি, বাট তাও তাকে যেভাবে বল করতে দেখেছিলাম এই আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ গুলোতে ইংল্যান্ড লায়ন্স এর এগেনস্টে, আর যেটা তিনি ডেলিভার করলেন ইভেন্চুয়ালি ইন ম্যানচেস্টার, হেলেন হেভেন ডিফারেন্স। আঞ্চুল কাম্বোজকে নিয়ে যদি পার্থতা এক কথায় বলতে হয়, হি ওয়াজ নট ইমপ্রেসিভ। আঞ্চুল কাম্বোজ আমার মনে হয় না এখনো ইন্টারন্যাশনাল স্তরে আঞ্চুল কাম্বোজ যে বোলিংটা করেছেন, ফার্স্ট ইনিংসে একটা উইকেট পেয়েছেন বটে, কিন্তু তাছাড়াও কোনো রকম থ্রেট বা কোনো রকম প্রবলেম ইংল্যান্ড ব্যাটার্সদের আঞ্চুল কাম্বোজ আনতে পেরেছেন কিনা আই ডাউট। স্পিড তো একটা ফ্যাক্টর বটেই, সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে সেই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আঞ্চুল কাম্বোজ খুব স্লো বোলিং করেছেন। আঞ্চুল কাম্বোজ 125, 130 এরকম রেঞ্জে বোলিং করেছেন। তো সেটা ইজ নট গুড এনাফ অ্যাট দিস লেভেল। আর আমি আঞ্চুল কাম্বোজকে তো এই ফিফথ টেস্টে দেখতে পাচ্ছি না। অবশ্যই, এবং আরেকটা জিনিস খুব চোখে লাগলো, সেটা হচ্ছে অঞ্চল কাম্বোজকে যে কারণে টিমে নেওয়া হয়েছিল বা হয়েছিল, যাই বলি না কেন, তারা প্রধান কারণ কিন্তু ওর কনসিস্টেন্সি। ও একই লাইন এবং লেন্থে কন্টিনিউয়াস বল করে যেতে পারে, যেটা কিন্তু একদমই দেখা গেল না। ওর লাইন লেন্থ কিন্তু অসম্ভব করতে পারে। যেটা আপনি বললেন যে ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে তফাৎ আছে, এবং সেই তফাৎটা একেবারে পরিষ্কার দেখা গেল আঞ্চুল কাম্বোজকে দিয়ে। মানে আঞ্চুল কাম্বোজ লাইন লেন্থ তো একেবারেই নয়, আঞ্চুল কাম্বোজ একেবারেই ভালো বোলিং করতে পারেননি। হ্যাঁ, অবশ্যই যে একটা ম্যাচ দেখে একটা একটা খেলোয়াড়কে জাজ করাটা উচিত নয়, কিন্তু কিছু জিনিস তো বোঝা যায়, কিছু জিনিস সেটা হয়তো বোঝা গেল যে এখনো অনেকটা কাজ করা বাকি আছে ওর বোলিং এ, এবং এই বোলিং দিয়ে অন্তত ইন্টারন্যাশনাল স্তরে চলবে না। ঠিক, এবং তুমি অঞ্চল কাম্বোজকে ফিফথ টেস্টে দেখতে পাচ্ছ না, খুব ভালো কথা। এবার আমাকে বলো, বোলিংটা করবে কে ফিফথ টেস্টে? তোমার সম্ভবত জাসপ্রীত বুমরা, সম্ভবত কি জাসপ্রীত বুমরা যা কমিটমেন্ট করে এসছেন, সেই অনুযায়ী জাসপ্রীত বুমরা নেই ওভার টেস্টে, মানে থাকা উচিত নয়। যদি থাকেন আশ্চর্যজনক হব, এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠবে ভারতীয় টিমের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট থিওরি। তো ধরে নেওয়া যায় বুমরা নেই, সিরাজ কন্টিনিউয়াসলি সবচেয়ে ওয়ার্কলোড নেওয়া বোলারের নাম টিম ইন্ডিয়ার মোহাম্মদ সিরাজ, এবং আকাশদীপ
এখনো পুরোপুরি চোটমুক্ত বলে মনে হচ্ছে না, মানে অন্তত যা একটা খবর শুনছি। কি হবে তাহলে ভারতের বোলিং লাইনটা, এবং ভারত কিন্তু ম্যানচেস্টার টেস্টটা ভুগলো শুধুমাত্র মানে মোস্টলি বোলিং এর জন্য। একদমই তাই। সিরাজ হ্যাঁ অনেক ওয়ার্কলোড নিয়ে বল করছেন, কিছু কিছু করার নেই, সিরাজকে ওয়ার্কলোডটা নিতে হচ্ছে। আমি ফিফথ টেস্টে দেখছি কুলদীপ যাদব, আমার মনে হয় ফিফথ টেস্টে কুলদীপ যাদব খেলবে। আমরা যদি আপাতত ধরে নিই যে যদি আকাশদীপ না ফেরে তাহলে কি আমাদের কাছে প্রসিদ্ধ কৃষ্ণা ছাড়া অপশন আছে? না, হর্ষদীপ সিং হর্ষদীপ আছে, আমি হর্ষদীপের অ্যাভেলেবল, কারণ উনি একটা টেস্টের জন্য রুলটা দিচ্ছিলেন। will add injury rule option, will add the left arm option. কুলদীপ যাদব, আমি যদি ধরি যে আনসুল কাম্বোজ তো খেলছে না, তো কুলদীপ যাদব স্ট্রেট অ্যাওয়ে ওয়াকস ইন, আমার যা মনে হয়। কুলদীপ যাদব প্রসঙ্গটা তুমি খুব ভালো করলে, সেটা হচ্ছে আমরা এর আগে উইলে যার সঙ্গে কথা হচ্ছে না কেন, সেটা আমি বলি, সন্দীপন বলুক, সায়ক বলুক, তোমার সঙ্গে বারবার যখন কথা হচ্ছে তখন আমরা বারবার টেবিলটা একটা স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনা করেছি, সেটা হচ্ছে ওয়াই কুলদীপ যাদব নট প্লেইং ইন ফার্স্ট লেভেল, কুলদীপ যাদব কেন নয় হেড অফ ওয়াশিংটন সুন্দর, এটা নিয়ে আমরা বারবার প্রশ্ন করেছি। আজকে ডেটে দাঁড়িয়ে কালকে টেস্ট ম্যাচ বাঁচানো ইনিংসের পরে কি মনে হয় তোমার, এই সিদ্ধান্তটা কি ঠিকঠাক ছিল, নাকি এখনো তুমি স্টিক করবে এই আগের কথা? ওয়াশিংটন সুন্দরকে তো আর বাদ দেওয়ার কোনো জায়গা নেই। এবার না, ওয়াশিংটন সুন্দর আমি সেটা বলছি না, আমি বলছি বাদ দেওয়ার এই আগামী টেস্টের কথা বলছি না, আমি ডিসিশন জাজ করতে বলি। হ্যাঁ তো এই ওয়াশিংটন সুন্দরকে খেলিয়ে যাওয়ার সিদ্ধান্তকে ঠিক বলতেই হবে। আমি জানি যে মানে ঠিক বলতে হবে, কারণ ওয়াশিংটন সুন্দর সেই পারফরমেন্স দিয়ে দিয়েছে। ওয়াশিংটন সুন্দর কিন্তু খুব খারাপ বলটাও করেনি। ওয়াশিংটন সুন্দর পারফরমেন্স দিয়ে দিয়েছে। আমরা তো ফোর্থ টেস্টে এটাও আলোচনা করেছিলাম যে ম্যানচেস্টারের যে ট্র্যাক, ম্যানচেস্টারের যে পিচ, সেখানে হয়তো ওয়াশিংটন সুন্দর অতটা ফিট করবে না, কিন্তু ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছে। এইটা নিয়ে কিন্তু একদম প্রথম দিনেই তুমি যদি উইলারুইদের প্রোগ্রাম দেখো, সেখানে দেখতে বলেছে সন্দীপন যে রিকি পন্টিংয়ের সঙ্গে কথা হচ্ছিল, রিকি পন্টিং বলেছিলেন যে আন্ডারনিথ ওয়াটার নেই, তো দুটো স্পিনার যাওয়ার ডিসিশন ছিল। তবে সেই সেকেন্ড স্পিনারটা রিকি পন্টিং কিন্তু এই কথাটা বলেছিলেন যে সেই সেকেন্ড স্পিনারটা হওয়া উচিত ছিল কুলদীপ যাদব। কুলদীপ যাদব একটা উইকেট টেকিং, একটা অ্যাটাকিং বোলার, সেটা তো আমরা সবাই জানি। সেটা হোয়াইট বলে হোক, সেটা রেড বলে হোক, কুলদীপ যাদব অনেক বেশি একটা উইকেট টেকিং অপশন অ্যাড করে। একটা পিওর স্পিনার, হ্যাঁ, চায়নাম্যান। কুলদীপ যাদব একটাও টেস্ট এখন অব্দি খেলেনি। আমার মনে হয় কুলদীপ যাদব ফোর্থ টেস্ট, হ্যাঁ কুলদীপ যাদবের ফোর্থ টেস্টে থাকাটা দরকার ছিল। ওয়াশিংটন সুন্দরকে, যেটা আপনিও বলেন, ওয়াশিংটন সুন্দরকে এখন এজ এ পিওর ব্যাটার হু ক্যান বল ইউজ করতে পারে ইন্ডিয়া, অ্যান্ড প্লে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা। বিকজ কুলদীপ যাদবের আমার মনে হয় ফিফথ টেস্টে থাকাটা দরকার, কারণ ইন্ডিয়ার এমনিতেই অপশনস কম। আমার যেটা কখনোই মনে হয় না, মানে আমার কোন রকম অসুবিধা নেই ওয়াশিংটন সুন্দরের বিষয়, কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন বা আমার গোল, মানে এটা অ্যাকচুয়ালি আমার কখনো মনে হয়েছে যে ঠিক আছে ওয়াশিংটন সুন্দর যা করেছেন লর্ডসের সার্টিফিকেট, এখানে খুব ভালো পারফরমেন্স, কিন্তু ইটস কাইন্ড অফ কি বলবো, নেগেটিভ স্ট্র্যাটেজি বা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। তুমি জিততে চাইছো না, বাঁচাতে চাইছো, এটা আমার অন্তত মনে হচ্ছে বা হয়েছে। তুমি ম্যাচ বাঁচাতে চাইছো, তুমি জিততে চাইছো না। আমরা সামাজিক মাধ্যমে অনেক সময় দেখি খুব বড় বড় ক্রিকেট সুপার ক্রিকেট বোর্ডার অনেক সময় বড় বড় জ্ঞান দেন, তারা বলেন যে গাভাস্কার নাকি ডিফেন্সিভ ক্যাপ্টেন ছিলেন, তারা যে তিনি ম্যাচ আগে বাঁচানোর কথা ভাবতেন, পরে জেতার কথা ভাবতেন। এখন এই প্রেজেন্ট ইন্ডিয়ান টিমও এই স্ট্র্যাটেজি কিন্তু চলছে, আগে ম্যাচ বাঁচানোর কথা ভাবছে, তারপরে জেতার কথা ভাবছে। আর সেই কারণেই ওয়াশিংটন সুন্দর জানি আজকে কালকের ইনিংস এর পর অনেকে আমার এই কথা শুনে অনেক সমালোচনা করতে পারেন, অনেক করতে পারেন, বাট ইটস ট্রু। কিছুটা তো বটেই, কারণ কুলদীপ যাদব, এগেন যেটা আমরা কথা বলছিলাম, কুলদীপ যাদব একজন অ্যাটাকিং অপশন। কুলদীপ যাদব কিন্তু মাঝে মাঝে মারও খেয়ে যেতে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার পরের ওভারটাতেই ফিরে এগেনস্ট দ্য রান অফ প্লে কুলদীপ যাদব উইকেট নিয়ে বেরিয়ে যেতে পারে। তো ওয়াশিংটন সুন্দরকে খেলার মতো একটা ডিফেন্সিভ অপশন আমারও মনে হয়। অলসো এখানে আমি যেটা অ্যাড করতে চাইবো পার্থটা, সেটা হচ্ছে যে শার্দুল ঠাকুরকে যে খেলিয়েছে, আমি যেটা পড়ছিলাম চারিদিকে যে গৌতম গম্ভীর একটা নাম্বার 8-এও একটা ব্যাটিং অপশন, ব্যাটিং ডেপথ বাড়াতে চেয়েছিলেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা অলরাউন্ডার কে খেলিয়ে, কিন্তু শার্দুলকে ফার্স্ট ইনিংসে 11 ওভার বল করানো হলো।
শার্দুল 11 ওভার বল করলেন, এখানেই প্রশ্নটা আমার, এখানে অ্যাড করতে পেরেছে তাও নয়। হ্যাঁ, ব্যাটিংও যে খুব একটা বেশি অ্যাড করতে পেরেছে তাও নয়। না, 41 রানের ইনিংস আছে, ফার্স্ট ইনিংস এর রেসপেক্টে তুমি ধরো সেটাকে, বাকি ব্যাটারদের পারফরমেন্স ধরলে সেটা কিন্তু হ্যাঁ কিন্তু ভ্যালু অ্যাড করেছে। হ্যাঁ, ভ্যালু অ্যাড করেছে, ঠিক আছে ফার্স্ট ইনিংসে, কিন্তু শার্দুলকে তাহলে তুমি মানে হোয়াট ইজ হিজ রোল সেটা আমার কাছে বলছি। আমার এটা মনে হয় কি জানো তো, মানে এই জায়গাটায় টিম ইন্ডিয়া, সে নীতিশ কুমার রেড্ডি বলো, শার্দুল ঠাকুর বলো, যেই বলো না কেন, স্পিড হার্দিক পান্ডিয়াকে মিস করছে, স্টিল না। এখানে যেটা দরকার ছিল সেটা হচ্ছে স্পিড হার্দিক পান্ডিয়া 140 ডেলিভারি করতে পারবে, যে প্রয়োজনে একটা 50-60-70 রানের ইনিংস খেলে দিতে পারবে। হ্যাঁ, হার্দিক পান্ডিয়া বোধহয় রেড বল ক্রিকেটটা আর খেলতে চান না। হার্দিক পান্ডিয়া না, পারবেন না, তার শারীরিক কন্ডিশন সেই জায়গায় সেই লোড নেওয়ার মতো। হ্যাঁ, তো সেটাই, নীতিশ রেড্ডি অস্ট্রেলিয়াতে ভালোই পারফর্ম করেছিল, এখানে নীতিশ রেড্ডিকে আমরা সেরকম ভাবে পেলাম না। শার্দুল ঠাকুরের রোল, অ্যান্ড আরেকটা জিনিস যেটা পরিষ্কার সেটা হচ্ছে শুভমান গিল শার্দুল ঠাকুরের বোলিং এর থেকে খুব একটা বেশি কিছু আশা করেন না, কারণ শার্দুল ঠাকুরকে 11 ওভার বল দিচ্ছে। শার্দুল ঠাকুর দেখো, আমি এটাও নিয়েও আমরা এর আগে আলোচনা করেছি যে 67-69 ওভারে দিনটা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে বল করার জন্য। ওয়াশিংটন সুন্দরকে অনেক পরে আনা হয়েছে, অনেক আগে আনা উচিত ছিল। অবশ্যই। হ্যাঁ, আমার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমি জানি না ড্রেসিং রুমের মধ্যে কি হচ্ছে, কতটা মানে হু ইজ কলিং দ্য শটস, কতটা গৌতম গম্ভীরের সিদ্ধান্ত, কতটা শুভমান গিল বলছেন। শুভমান গিল ইজ আ ক্যাপ্টেন ইন প্রগ্রেস। শুভমান গিলের কিন্তু এখনো ক্যাপ্টেন্সিতে অনেকটা শেখা বাকি আছে, এবং এটা ওর ফার্স্ট সিরিজ, সেই সময়টাকে দেওয়া উচিত। এন্ড শুভমান গিল কিন্তু এরকম নয় যে অ্যাজ ক্যাপ্টেনের প্রেসারে ভালো ব্যাটিং করছে না, শুভমান গিল অসামান্য ব্যাটিং করছে। কিন্তু শুভমান গিলের ক্যাপ্টেন্সি যেমন ওয়াশিংটন সুন্দরকে অনেক আগে আনা উচিত ছিল। ওয়াশিংটন সুন্দরকে আর জাস্ট সেকেন্ড নিউ বল ইন্ডিয়ার জন্য অ্যাভেলেবেল হবে তার কিছুক্ষণ আগে ওয়াশিংটন সুন্দরকে আনলেন। যেটা আমরা করতে দেখি সাধারণত ইংল্যান্ড টিমের ক্ষেত্রে, এটা রুট বা রুট মানে ওভারটা সেই সময় খাইয়ে দেওয়া তাড়াতাড়ি। সেটাই, ওয়াশিংটন সুন্দরকে অনেক আগে বোলিং করে হয়েছিল, আসার পরে ভালো বোলিংও করে। তো কিছু জিনিস আমার একটু অবাক লেগেছে, যেমন আনসুল কাম্বোজ বোধহয় জসপ্রীত বুমরার সাথে বোলিং ওপেন করেছিলেন। তো সেখানে আনসুল কাম্বোজ কেন, মানে যেখানে সিরাজ আছে, সিরাজ তো ওয়ার্কলোড ডিপোর করছে, সিরাজ আর বুমরা, এবং বুমরার ইউজটাও কিন্তু আমার ফার্স্ট ইনিংসে খুব একটা ইমপ্রেসিভ লাগেনি। মানে ডেফিনেটলি জসপ্রীত বুমরা এটা এই টেস্টে প্রমাণ করলেন যে জসপ্রীত বুমরা একজন মানুষ, জসপ্রীত বুমরা সুপারম্যান নয়। জসপ্রীত বুমরা খুব একটা ভালো বোলিং, জসপ্রীত বুমরার বেস্টটা আমরা হয়তো এই টেস্টে পাইনি, সেটা হতেই পারে একটা খেলোয়াড়ের। হ্যাঁ, সেও তো দিনের শেষে অনেস্টলি জিজ্ঞেস করো, আমি বলবো আমরা যে বুমরাকে অস্ট্রেলিয়াতে দেখেছিলাম গত সফরে, হেডিংলের ফার্স্ট ইনিংস ছাড়া সেখানে আমার দুর্ভাগ্য যে অনেকগুলো ক্যাচ তার বলে ড্রপ হয়, একটা নো বলে হ্যারি ব্রুক আউট হয়ে যায়। তো সেই হেডিংলের ফার্স্ট ইনিংস এর পর থেকে লর্ডসে 5 উইকেট তিনি পেয়েছেন, কিন্তু ওই 5 উইকেট হেডিংলের 5 উইকেট নয়। তো আমার যেটা মনে হয়, কোথাও হেডিংলের ফার্স্ট ইনিংস এর পর থেকে আমরা কিন্তু সেই জসপ্রীত বুমরাকে দেখিনি যে জসপ্রীত বুমরাকে অস্ট্রেলিয়াতে দেখেছিলাম। হয়তো তাই, এবং এই টেস্টে একবারও যদি 140 হিট করতে পারেননি বা করেননি, সেটাই বলি না। এটাও কিন্তু আমাদের এই জিনিসটাতে আরো বেশি চোখের সামনে চলে আসে, সেটা হচ্ছে টিমের ডিপেন্ডেন্স অন জসপ্রীত বুমরা। ইন্ডিয়ান টিম যে কতটা জসপ্রীত বুমরার উপর ডিপেন্ডেন্ট, এবং সেই জন্যই আমার আরো বেশি মনে হয় যে একটা কুলদীপের মতো বোলার দরকার, কারণ কুলদীপ এক্সপিরিয়েন্সড, কুলদীপ হ্যাজ আ ভেরি গুড ন্যাক অফ পিকিং উইকেটস, কুলদীপ খুব ভালো মানের বোলার। তো কুলদীপের টিমের একটা দরকার তো অবশ্যই আছে। এবার আমার বিশ্বাস যে ফিফথ টেস্টে কুলদীপ খেলবে, যদি না খেলে আমি অবাক হব। আমার মনে হয় অবশ্যই খেলানো উচিত। না, ওয়াশিংটন আজ এই টেস্টের পর বাদ দেওয়া করতে পারছে না, কিন্তু শার্দুল ঠাকুর যে পারফরমেন্সটা করছেন তার থেকে অনেক বেশি পারফরমেন্স হয়তো আসবে। বোলিং নিয়ে যেহেতু কথা হচ্ছে, তোমাকে একটা কথা বলি, তুমি তো দেখে হচ্ছে মর্নি মার্কেলের যে প্রেস কনফারেন্স, সেখানে কিন্তু মর্নি মার্কেল স্পেসিফিক্যালি বোলারদের কম পেসে বল করাটা নিয়ে কথা বলেছেন, এবং তাকে অনেকটা ক্লুলেস লেগেছে। ইভেনচুয়ালি তিনি প্যাটিক ইস্যুটাকেও তুলে এনেছেন, এবং আইপিএল এর পর লম্বা আইপিএল এর পর এরকম একটা লম্বা সিরিজ, সেটা নিয়েও কিন্তু কথা বলছেন। তোমার কি মনে হয়? যা শোনা যাচ্ছে পার্থদা, সেটা নিশ্চয়ই আপনিও, যা শোনা যাচ্ছে মর্নি মার্কেল এবং রায়ান টেন্ডারস্কটের মর্নি মার্কেল কতদিন ধরে ভারতীয় দলের সঙ্গে থাকবেন তাদের রেসপেক্টিভ রোলে, সেটা নিয়ে কিন্তু এখন একটা ধোঁয়াশা আছে।
মর্নে মর্কেলকে নিয়ে তো বটেই। মর্নে মর্কেল বোলিং কোচের সময় অনেক বেশি প্লেয়ারদের বোলারদের এতটা ইনজুরি, সেরকম ভাবে পারফরমেন্স নয়, এবং আপনি যেটা বললেন যে অনেকটা ক্লুলেস লেগেছে। তো আইপিএল এর পরে ওয়ার্কলোড এই সেই, তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে, তাহলে তোমার রোলটা কোথায়? অবশ্যই তুমি আগেটা নিয়ে কথা বলনি কেন? তুমি আগে এটা কথা বলছো, তোমার রোলটা কোথায়? এখন তুমি এই রোলে বোলিং কোচ মানে এটা তো নয় যে তুমি জাসপ্রীত বুমরাকে কিরকম ভাবে বল করতে হবে সেটা শেখাবে। না, তোমার রোলটা কোন জায়গায়? এইখানেই হচ্ছে তোমার রোল, যেখানে তুমি এসে বলছো যে আইপিএল এর ওয়ার্কলোড এই সেই, এইগুলো এইগুলো তো তোমাকে আরেকটু বেশি ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে, এবং এইগুলো thank God, দুটো কারণে। সেটা হচ্ছে যে এই ব্যাটাররা ভালো ব্যাট করে দিয়েছে, আমরা টেস্টটা হারিনি। টেস্টটা হেরে যাওয়ার কন্ডিশনে ছিল, আজকে টেস্টটা হেরে যদি আমরা ড্রপ বাঁচিয়ে দিয়েছি বলে প্রথম 3 দিনের যে পারফরমেন্স, সেটা তো মিথ্যে হয়ে যায় না, যে বোলিং পারফরমেন্স সেটা তো মিথ্যে হয়ে যায় না। তুমি প্রায় 700 রান কনসিড করছো। একেবারেই নয়, একেবারেই নয়। আর আমরা বারবার বলছি যে ইংল্যান্ডের বোলিং খুব উইক হয়েছে, ইংল্যান্ডের বোলিং ভালো হয়নি, ইন্ডিয়ার বোলিংও খুব একটা ভালো হয়নি। 700-র কাছাকাছি রান করেছে ইংল্যান্ড, একদম, একদম। 700-র কাছাকাছি রান করেছে ইংল্যান্ড, ঠিক আছে, জাসপ্রীত বুমরাকে নিয়ে। এবং একদিন যদি একটা টেস্টও যদি জাসপ্রীত বুমরার বোলিং অফ হয়, জাসপ্রীত বুমরা থেকে আমরা যেই একটা সারাক্ষণ এক্সপেকটেশন রাখি, সেটা তো সবসময় মিট করা সম্ভব নয়। সেটা যদি মিট না হয়, তাহলে তো তোমার ওয়্যার ইজ ইউর প্ল্যান বি? দেয়ার ইজ নো প্ল্যান বি। এবং তুমি ভাগ্যবান যে তুমি ডব্লিউটিসি ফাইনালে উঠতে পারোনি। যদি তুমি ডব্লিউটিসি ফাইনালে উঠতে, ইট কুড বি 1+5। একেবারেই একেবারেই তাই তাই, না? একেবারেই তাই, একেবারেই তাই। আমরা আরেকটা জিনিস পার্থদা এই টেস্টে যেটা দেখলাম, সেটা অনেকটা মরালিটির প্রশ্ন নিয়ে আসে। সেটা আমরা কালকে লাস্ট আধ ঘন্টায় দেখলাম। লাস্ট আধ ঘন্টায় আমরা কি দেখলাম? জাডেজা এবং সুন্দর 80-র প্রায় 90-এর কাছাকাছিতে ব্যাটিং করছিলেন দুজনেই। আর কিছুটা ব্যাট করলেই দুজনের সেঞ্চুরির একদম সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে দুজনে ব্যাট করছিলেন। সেখানে বেন স্টোকস এবং তার ইংল্যান্ড দল লেড বাই বেন স্টোকস এসে খেলাটাকে সেখানেই বন্ধ করে দিতে চায়, সেখানেই হ্যান্ডশেক করে ড্র ডিক্লেয়ার করে দিতে চায়। এবং একদম সঠিকভাবেই সেটা ইন্ডিয়ার এগ্রি করে না, দুটো ব্যাটার এগ্রি করে না। এবং সেখানে আমরা অনেক কিছু শুনি, সেটার বেন স্টোকস, আমরা স্টাম্প মাইকে যেগুলো শুনতে পাই, সেটা হচ্ছে বেন স্টোকস জাডেজাকে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু স্কোর 100 এগেইনস্ট হ্যারি ব্রুক। এবং তারপরে হ্যারি ব্রুক যেই এক ওভারটা বল করেন, সেইখানে কিন্তু সেটা দেখে আমার মনে হয়েছে, আমরা ছোটবেলায় যখন পাড়ার ক্রিকেট খেলতাম, পাড়ার ক্রিকেট খেলার সময় যখন আমরা বলতাম যে এই যখন একটা ঝামেলা হয়ে গেল, বলা ঠিক আছে যা তুই এই ম্যাচটা জিতে যা, আমি তোকে জিতিয়ে দিচ্ছি ম্যাচটা, বলে একেবারে না করার মতন একেবারে ফুল টস বল। এবং হ্যারি ব্রুক একটা ফুল টস বল দিয়েছে। সে আমার এটা একদমই প্রফেশনাল লাগেনি। দিস ইজ নট প্রফেশনাল বিহেভিয়ার। এটা একটা ইমেচিওর একটা। বেন স্টোকস একটা এত বড় মাপের খেলোয়াড়, তার থেকে এই ব্যবহার। এবং ক্রিকেটের তো কিছু নিয়ম আছে, বেন স্টোকস তো সেটা ঠিক করে দিতে পারেন না যে কখন ম্যাচটা ড্র হবে। বেন স্টোকস হঠাৎ করে মনে হলো যে আর খেলে লাভ নেই। এটা ওদের ফ্রাস্ট্রেশনকে সামনে এনেছে, ইংল্যান্ডের ফ্রাস্ট্রেশনকে সামনে এনেছে। প্রায় 1.5 দিন ধরে ইংল্যান্ড একটা ম্যাচ ক্লোজ করতে পারেনি, 0 for 2 করার সত্ত্বেও ইংল্যান্ড ম্যাচটা ক্লোজ করতে পারেনি ইন্ডিয়ার ব্যাটিং এ। তো তাহলে সেটা তোমাদের বোলিং ফেলিয়ার। সেই ফ্রাস্ট্রেশনটা তুমি ক্রিকেটের নিয়ম চেঞ্জ করে তুমি এসে হঠাৎ করে বলছো, যখন দুটো ব্যাটসম্যান সেঞ্চুরির মুখে যে আমরা আর খেলবো না, খেলা বন্ধ করে দাও। তারপরে তুমি তোমার পার্ট টাইম বোলারদের জো রুট সেই সবজি ঠিকঠাক বল করে গেছেন, কিন্তু হ্যারি ব্রুকেরও যে ব্যবহার, যেভাবে হ্যারি ব্রুক বল করেছেন, এটা কিন্তু কোথাও গিয়ে একটা মানসিকতা, যে মানসিকতাটাকে আমরা ভেরি ব্যাড অ্যাডভার্টাইজমেন্ট। মানে বেন স্টোকস যে ব্যাসবল এত কথা বলছো। আরে বাবা, তুমি জোফরা আর্চার তুমি বল করেছো, ক্রিস ওকস বল করেছো, তুমি দুজনকে আউট করতে পারোনি 4 ঘন্টা ধরে? তুমি তো 4 ঘন্টা ধরে হ্যারি ব্রুককে বল পারো? হাস্যকর। মানে না পারোনি। আবার আমরা সেখানে দেখছি যে বেন ডাকেট চলে আসছে, জ্যাক ক্রলি, আবার সেই জ্যাক ক্রলি এসে একদম জ্যাক ক্রলি এসে রবীন্দ্র জাদেজাকে বলছে, রবীন্দ্র জাদেজা বলছে যে তুমি কি চাও, আমি তাহলে এখান থেকে এখন হেঁটে চলে যাই, আমি এখানে আমার কিছু করার নেই। জ্যাক ক্রলি এসে তখন বলছে ইউ ক্যান ডু, পুরো দিনটা তারা লড়েছে, টিমটাকে বাঁচিয়েছে, সেভ করেছে, তারপর এইটুকু তারা এক্সপেক্ট করতেই পারে। এবং এইটা তাদের অর্জিত, কেউ তাদের গিফট করেনি।
প্রথম না। ওই হ্যারি ব্রুকের বল করতে আসার আগে কেউ কোনো ইংলিশ বোলার একটা গিফট ডেলিভারি করেন তাদেরকে যে হ্যাঁ ভাই তুমি মারো, তুমি টেস্টটা বাঁচাও। আর সুতরাং সেখানে এটা এসে এটা তাদের মানে অর্জিত সেঞ্চুরি। প্রাপ্য, সেখানে এসে একজন দলের অধিনায়ক, সেখানে এসে একজন দলের অধিনায়ক সে বলছে যে আমরা হ্যারি ব্রুককে দিয়ে বল করাচ্ছি। হ্যাঁ, তুমি কি হ্যারি ব্রুকের এগেনস্টে সেঞ্চুরি করতে চাও? তুমি কাকে দিয়ে বল করাচ্ছ সেটা ইন্ডিয়ার লুকআউট নয়। যতক্ষণ খেলার নিয়ম, যতক্ষণ খেলা হওয়ার খেলা হবে, সেটা তুমি খেলার নিয়মদাতা নয়, তুমি খেলার নিয়মকে তুমি চেঞ্জ করে দিতে আমি পারো। খুব সিম্পল একটা বিষয় বুঝি, এটা হচ্ছে আমার এটা মনে হয় এটা ইংল্যান্ডের সৌভাগ্য যে ভারতীয় দলের ক্যাপ্টেনের নাম শুভমন গিল এবং কোচের চেয়ারে বসে রয়েছেন গৌতম গম্ভীর। ওই ড্রেসিং রুমে যদি সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, রবি শাস্ত্রীদের মধ্যে কোনো একজন থাকতেন, ইংল্যান্ডকে আরো যে কটা ওভার বাকি ছিল সেই কটা ওভার বল করতে। হ্যাঁ, 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 ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরি করার পরে এসে হ্যান্ডশেক করে নিলেন, কিন্তু সেখানে যদি ক্যাপ্টেন আমরা আমরা ধরে নিচ্ছি যদি ক্যাপ্টেন বিরাট কোহলি থাকতেন, বিরাট কোহলি কিন্তু ড্রেসিং রুম থেকে ইনস্ট্রাকশন দিতেন যে খেলে যাও, যতক্ষণ না ওদেরকে যতটা পারো টায়ার্ড করো, ফিফথ টেস্টে আমরা বল করার মতো কন্ডিশনে না থাকে এমন অবস্থা করেছে একদম আমাকে লেভেল করতে হবে। একদম। এবং যখন সেঞ্চুরি করছে রবীন্দ্র জাদেজা, যখন সেঞ্চুরি করছে ওয়াশিংটন সুন্দর, ইংল্যান্ডের প্লেয়ারদের অ্যাপ্রিসিয়েশন নেই, একটা হাততালি নেই, কতক্ষণে খেলা শেষ করবে। দিস ইজ নট, মানে আমরা এট দি এন্ড অফ দ্য ডে ক্রিকেট ইজ এ জেন্টলম্যানস গেম, এন্ড তোমরা সেই খেলাটা আবিষ্কার করেছো, হোম অফ ক্রিকেট। আমরা এর আগের ম্যাচটা লর্ডসে খেললাম, হোম অফ ক্রিকেট, সেখানে তোমরা একটা নিম্নতম এক্সাম্পল দিচ্ছ, মানে মানে অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য গেম যেটাকে আমরা বলি, সে তো মানে কি বলবো, এটা নিয়ে তো আমরা সোশ্যাল মিডিয়াতে ঝড় দেখিয়েছি। পোস্ট ম্যাচে বেন স্টোকস যেটা বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি অফার করতেই পারো, সেটা তোমার জায়গায় রয়েছে, তুমি অফার করতেই পারো। তারপর নিল না তুমি তারপরে কনভারসেশনটা কোনো প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয় কনভারসেশন। কারণ তোমার যেরকম রাইট আছে ড্রটা অফার করার, তেমনি ইন্ডিয়ান প্লেয়ারদেরও রাইট আছে সেটাকে অ্যাকসেপ্ট করা বা না করা। তুমি হ্যান্ডশেক করতে গেছো, রবীন্দ্র জাদেজা বলেছে না আমরা খেলে যেতে চাই, ব্যাস সেখানে শেষ কনভারসেশন। এত কথা, এত কোনো দরকার নেই সেটার। মানে খুবই বাজে একটা এন্ড। পোস্ট ম্যাচে এসে বেন স্টোকস বলছে যে আমাদের বোলার দের বিশ্রাম দেওয়ার জন্য আমরা তোমার ব্যর্থতা তোমার এটা। যাই হোক, এখান থেকে এই সমস্ত কিছু সিনারিও মাথায় রেখে এবং যে মোমেন্টামটা টিম ইন্ডিয়া গেইন করলো, সেখান থেকে তোমাকে আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি দেখছো, কোথায় গিয়ে সিরিজটা শেষ হবে বলে মনে হচ্ছে? পার্থদা, ফিফথ টেস্টে যখন ইন্ডিয়া এন্ড ইংল্যান্ড দুজনেই নামবে, হয়তো ফোর্থ টেস্টটা ড্র হয়েছে, কিন্তু ইন্ডিয়া একটা মোরাল অ্যাডভান্টেজ নিয়ে নামবে। ইন্ডিয়া আর মেন্টালি অ্যাহেড। যদিও এখনো সিরিজটা 2-1 ব্যবধানে ইন্ডিয়ার জন্য দাঁড়িয়ে আছে, সিরিজটা ইন্ডিয়া 2-1 পিছিয়ে আছে, কিন্তু 2-2 করার জন্য যে মোমেন্টামটা ইন্ডিয়ার দরকার ছিল সেটা ভরপুর পেয়ে গেছে ভারত। এবং ভারত আমি দেখছি অন্তত মরালি অ্যান্ড মেন্টালি ফিফথ টেস্টে এগিয়ে। অনেক ধন্যবাদ, তোমার সঙ্গে আবার আমরা বসবো ওভার টেস্টের আগে। থ্যাংক ইউ পার্থদা, ধন্যবাদ।